ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাস 2 নম্বর ক্লাস নিয়ে। আমরা এর আগে 1 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তাছাড়া আমাদের যে পেইড ব্যাচ শুরু হয়েছে তার যে রেজিস্ট্রেশন এবং তার যে পদ্ধতিগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের ক্লাসের মধ্যে দেখবে আমাদের ডিটেলসে দেওয়া রয়েছে। সেখানে অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবে। আমরা কিন্তু টেটের ফাউন্ডেশন ব্যাচ শুরু করেছি। টেটের ফাউন্ডেশন ব্যাচ ভালো করে শুনে নাও যে আমাদের 2024-এর সম্ভাবনা রয়েছে টেট হওয়ার। সেক্ষেত্রে আমাদের কোশ্চেন যে লেভেলের আসছে সেই লেভেল থেকে আমাদের যেতে যাতে ভালো করে উত্তর করতে পারি, যাতে লেভেল অনুযায়ী আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো করতে পারি, সেভাবে কিন্তু আমাদের টেট প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস থেকে শুরু করে কনসেপ্ট দিয়ে বোঝানোর বিভিন্ন এক্সপার্ট টিচাররা আমাদের রয়েছে। সেখানে কিন্তু আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ আমরা শুরু করেছি। তো কালকে আমরা 1 নম্বর ক্লাস করেছিলাম। আজকে আমরা 2 নম্বর ক্লাসের ক্ষেত্রে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, কোশ্চেন গুলো নিয়ে, যেখানে কিন্তু আমাদের হেল্প হবে 2024-এ কি ধরনের প্রশ্ন হতে পারে এবং আসতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তর করব তা জানার চেষ্টা করি। চলো 1 নম্বরে দেখো, তার আগে দেখে নাও আমাদের, আমি যেটা বলছিলাম যে টিডব্লিউএস একাডেমি অ্যাপে টেট পরীক্ষা প্রস্তুতি 2024-এ ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং টেটের সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের এই প্রয়াস চলছে। 1 নম্বর দেখো, ভারসাম্যহীন শিশুদের মধ্যে যে বৈশিষ্ট্যটি অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায়, ভারসাম্যহীন শিশু মানে অপসঙ্গতিপূর্ণ শিশু, বা দেখা গেল যে সমাজ এবং তার পরিবারের দিক থেকে ভারাক্রান্ত শিশু, ভারসাম্যহীন শিশুদের মধ্যে নিচের কোন বৈশিষ্ট্যটি অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায়? ভালো করে পড়ে তারপরে উত্তর করার চেষ্টা করবে। কোশ্চেন এবং তার স্টেটমেন্ট গুলো ভালো করে পড়ে তারপরে কোনটি সঠিক উত্তর হবে সেটা করার চেষ্টা করবে, কখনোই আংশিক পড়বে না। সর্বদা ঘুমিয়ে পড়া, সবসময় কথা বলা, শ্রবণ এবং কথনের সাময়িক অক্ষমতা উপরের সবকটি কোনটি শিশুদের মধ্যে ভারসাম্যহীনতার লক্ষণ? ভারসাম্যহীনতার লক্ষণ হচ্ছে সেটা হচ্ছে শ্রবণ এবং কথনে সাময়িক অক্ষমতা। অর্থাৎ দেখা গেল তার আহ, তাকে ডাকা হচ্ছে, কোনো শিশু কোনো এক জায়গায় রয়েছে, তাকে সঠিকভাবে যে ডাকা হচ্ছে এটাও কিন্তু সে বুঝতে পারছে না। আবার দেখা গেল যে তাকে বলা হলো যে তাকে কোনো একটা কথা বলতে বা তার নামও জিজ্ঞাসা করা হলো, তাহলে সে সাময়িকভাবে ভুলে যাচ্ছে। এর কারণ কি? তার মধ্যে একটা মানসিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে কোনো একটা কারণে। সে মানসিক ভারসাম্যহীনতার কারণে সে কিন্তু শ্রবণ এবং কথনে সাময়িক অক্ষমতা দেখা যায়। দেখা গেল যে তুমি যেটা এক্সপেক্ট করোনি, সেক্ষেত্রে যদি তোমাদের এরকম হঠাৎ করে দুর্ঘটনা ঘটে, অনেক মানুষের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে তারা কিন্তু কানে শোনা বা কথা বলার ক্ষেত্রে তারা আহ, একটা জড় বস্তু টাইপের হয়ে যায়। সেক্ষেত্রে ভারসাম্যহীন শিশুদের মধ্যে এই বৈশিষ্ট্যটি অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। 2 নম্বর দেখো, যে জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য মানুষের দেহে প্রকাশিত হয় না, সেটি কি ধরনের জিন? প্রচ্ছন্ন জিন, প্রকট জিন, নিষ্ক্রিয় জিন, এদের কোনোটি নয়। কোনটি হবে? যে জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য মানুষের দেহে প্রকাশিত হয় না। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে। অনেকে হয় কথাটা মনে রাখবে, বা অনেকে এটা ভাববে যে এটা জিজ্ঞাসা করেছে পজিটিভ কিন্তু আমাদের উত্তর চাইছে নেগেটিভ। কি হবে উত্তর? যে জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য মানুষের দেহে প্রকাশিত হয় না, সেটি কি ধরনের জিন? উত্তর করার চেষ্টা করবে। উত্তর হবে, দেখো, প্রচ্ছন্ন জিন হচ্ছে এই নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য মানুষের দেহে প্রকাশিত হয় না। 3 নম্বর দেখো, আগ্রহের ব্যক্তিগত উপাদান হিসেবে বিবেচিত হয় না কোনটি? আগ্রহের ব্যক্তিগত উপাদান হিসাবে কোনটি বিবেচিত হয় না? অর্থাৎ আমাদের যে যে আগ্রহ থাকে স্বাভাবিকভাবে কোনো বস্তু বিষয়ের প্রতি, সেক্ষেত্রে আমাদের কোনটি ব্যক্তিগত উপাদান হিসেবে বিবেচিত হবে না? আগ্রহের ব্যক্তিগত উপাদান হিসেবে বিবেচিত হবে না কোনটি? শিশুর বয়স ব্যক্তিগত উপাদান, শিশুর প্রবৃত্তিমূলক আচরণ ব্যক্তিগত উপাদান, শিশুর লিঙ্গ ব্যক্তিগত উপাদান,
কিন্তু সাংস্কৃতিক পরিকাঠামো ব্যক্তিগত উপাদান হিসেবে বিবেচিত হবে না। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে এটি। সাংস্কৃতিক পরিকাঠামো ব্যক্তির ব্যক্তিগত আগ্রহের উপাদান নয়। সাংস্কৃতিক পরিকাঠামো। 3 নম্বর দেখো, 4 নম্বর দেখো, শিক্ষা মনোবিজ্ঞান কি ধরনের প্রক্রিয়া? শিক্ষা মনোবিজ্ঞান কি ধরনের প্রক্রিয়া? একমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া, কোনটি? শিক্ষা মনোবিজ্ঞান কি ধরনের প্রক্রিয়া? উত্তর করার চেষ্টা করবে। শিক্ষা মনোবিজ্ঞান কি ধরনের প্রক্রিয়া? উত্তর হবে দেখো বহুমুখী প্রক্রিয়া হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। কারণ কি? শিক্ষা মনোবিজ্ঞানের ভিতরে শিশু মনস্তত্ত্ব থেকে শুরু করে কিভাবে শিশু বয়স, মানে শিশু বয়স থেকে একদম প্রাপ্তবয়স্ক পর্যন্ত কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তার সাংস্কৃতিক পরিকাঠামো, তার সামাজিক পরিকাঠামো বা তার সমাজের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করবে, তার সাথে সাথে কোন বিষয়, তার সাথে সাথে কোন বিষয় আর কোন বিষয় কতটুকু পরিণত ম্যাচুরেশন লেভেল অনুযায়ী তাদেরকে শিক্ষা দিতে হবে, শ্রেণীকক্ষ কেমন হবে, শিক্ষক কেমন হবে, এবং তাদের সাংস্কৃতিক পরিকাঠামো মূল্যায়ন ব্যবস্থা কেমন হবে, এই সমস্ত দিক বিবেচনা করে বলা যায় যে শিক্ষা মনোবিজ্ঞান একটা বহুমুখী প্রক্রিয়া, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। 5 নম্বর দেখো, শিখনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? শিখন একটি স্বয়ং নির্ভর প্রক্রিয়া। শিখনের ফলে মানসিক পরিবর্তন ঘটে। শিখন হলো নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়া। শিখনের মূল ভিত্তি হলো অতীত অভিজ্ঞতা। এটা হবে অতীত অতীত অভিজ্ঞতা। শিখনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয় এটা চাইছে। শিখন মানে হচ্ছে আচরণ পরিবর্তনের একটি প্রক্রিয়া যা আমরা শিখি এবং অনুশীলনের প্রভাবে সেই আচরণকে আমরা স্থায়ী করতে পারি, এটাকে আমরা শিখন বলি। শিখন মানে হচ্ছে কোনো নতুন জিনিস নিজের ভিতরে আয়ত্তে এনে আচরণের পরিবর্তন ঘটানো, সেটাকে আমরা শিখন বলবো। কিন্তু শিখন একটা কি ধরনের প্রক্রিয়া, এটা কোনটা সঠিক হবে না। উত্তর করার চেষ্টা করবে, উত্তর করার চেষ্টা করবে। আগে কনসেপ্ট ভালো করে বুঝে নেবে যে আমি যখন শিখন সম্পর্কে প্রশ্ন করছি তখন শিখনটা কি এটা তোমার জানা উচিত, শিখনের বৈশিষ্ট্য কি এগুলো জানা উচিত, তাই না? তাহলে শিখনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, উত্তর কি হবে? উত্তর হবে শিখন একটি স্বয়ং নির্ভর প্রক্রিয়া, এটা সঠিক নয়। বাদ বাকিগুলো সঠিক রয়েছে। যেমন শিখন স্বয়ং নির্ভর প্রক্রিয়া নয়, অর্থাৎ মানুষ যদি আপনা আপনি শিখতে পারতো তাহলে কোনো স্পেশাল কোনো কোর্স করার দরকার, ট্রেনিং নেওয়ার দরকার, এগুলো দরকার হতো না। মানুষ যদি স্বয়ং নির্ভর শিখন হতো, শিখন যদি স্বয়ং নির্ভর হতো তাহলে কোনো প্রকার ট্রেনিং এর দরকার থাকতো না। কিন্তু শিখন স্বয়ং নির্ভর প্রক্রিয়া নয়, এটা অর্জিত প্রক্রিয়া, এবং তার জন্য আমাদের সক্রিয়তা দরকার হয়, মানসিক প্রস্তুতির দরকার হয়, এগুলো কিন্তু দরকার হয় শিখনের ক্ষেত্রে। 6 নম্বর দেখো, নিচের কোন উপাদানটি শিখনের সঙ্গে যুক্ত নয়? পরিণমন, সামর্থ্য, প্রেরণা, অবদমন। নিচের কোন উপাদানটি শিখনের সঙ্গে যুক্ত নয়? শিখন প্রক্রিয়া যেটা আচরণের পরিবর্তন আনে, যেটা আমাদের স্থায়ী অনুশীলনের প্রভাবে আমরা আচরণের স্থায়ী যে পরিবর্তন আনি তাকেই যদি আমরা শিখন বলি, তাহলে কোন উপাদানটি শিখনের সঙ্গে যুক্ত নয়? যুক্ত নয় কোনটি? পরিণমন, সামর্থ্য, প্রেরণা, অবদমন। দেখো ভালো করে লক্ষ্য করে দেখবে যে শিখনের কোন উপাদানটি পরিণমনের সঙ্গে যুক্ত নয়? ম্যাচুরেশন, অর্থাৎ পরিণমন দরকার, তোমার মধ্যে শেখার সামর্থ্য দরকার, তোমাকে কোনো কাজ শেখার জন্য প্রেরণাও দরকার। অবদমনটা সম্পূর্ণভাবে আলাদা, যেটা আমরা ডিফেন্স মেকানিজমে পড়ি, যেটা আমরা মনোবৈজ্ঞানিকের বিভিন্ন যে মনের স্তর এবং তাদের ইচ্ছা অনিচ্ছার যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেখানে অবদমন আসবে, সে জায়গাটায় অপসঙ্গতি আসবে, অভিযোজন আসবে, ওটা সম্পূর্ণ আলাদা একটা দিক। সেটা আমাদের শিখনের সাথে এই তিনটে সম্পর্ক থাকলেও অবদমনের কোনো সম্পর্ক নেই, অবদমনটা আলাদা। 7 নম্বর দেখো, পরিবার হলো একটি প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যম, নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম, দূর শিক্ষার মাধ্যম, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম। পরিবার কোন ধরনের শিক্ষার মাধ্যম? শিক্ষার মাধ্যম সম্পর্কে ভালো করে জেনে নেবে যে কোনটা নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম। যেমন আমাদের কি, আগে উত্তর করার চেষ্টা করো, পরিবার কোন ধরনের শিক্ষা মাধ্যম?
ভালো করে লক্ষ্য করবে পরিবার কি ধরনের শিক্ষার মাধ্যম। উত্তর হবে, দেখো উত্তর হবে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হচ্ছে পরিবার। কারণ পরিবারে যে আমরা ছোট থেকে শিখি কখন কিভাবে আমাদের মানে শেখার, ওখানে শিখতে চাই এবং শেখার কোনো নির্দিষ্ট নিয়ম নেই বা শেখার কোনো নির্দিষ্ট টাইম নেই। আমরা পরিবার থেকে অনেক সময় কিছু শিখি, আবার কোনো সময় শিখতে পারি না। আবার দেখা গেল যে কোনো সময় তুমি প্রস্তুতি নেই তারপরে তুমি কিছু শিখছো। তাহলে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই। কিন্তু পরিবারে কিন্তু নিয়ন্ত্রিত শিক্ষায়, নিয়ন্ত্রিত শিক্ষার একটা উদাহরণ দাও। নিয়ন্ত্রিত শিক্ষার একটি উদাহরণ হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়গুলিতে নির্দিষ্ট টাইম অনুযায়ী, নির্দিষ্ট পিরিয়ড অনুযায়ী, নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদের শিক্ষাদান করা হয়। শিক্ষক মহাশয়রা আসেন এবং আমাদেরকে শিক্ষা দেন। যেমন মনে করো যে কোনো বিদ্যালয় ক্লাস, মনে করো বিদ্যালয় শুরু হচ্ছে 10টায় বা 11টায়, শেষ হচ্ছে 4টেয় বা 4:30 বা 3:30। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আমরা ওখানে শিখছি, তারপর আমরা বাড়িতে আসছি। কিন্তু বাড়িতে এসে কখন কিভাবে শিখছি তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ওই জন্য পরিবার হলো অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম। 8 নম্বর দেখো, শিশুর সঙ্গে কেউ কথা বললে শিশু কান্না থামায় আর চলে গেলে কাঁদে। শিশুর সঙ্গে কেউ কথা বললে শিশু কান্না থামায় আবার চলে গেলে কাঁদে। এই বিষয়টি শিশুদের মধ্যে প্রথম দেখা যায় কত মাস বয়সে? শিশুর সঙ্গে কেউ কথা বললে শিশু কান্না থামায় আবার চলে গেলে কাঁদে, কত মাস বয়সে দেখা যায়? লক্ষ্য করবে এটা 3 মাস বয়সে সাধারণত দেখা যায়। এরকম না যে 3 মাস বয়স থেকে সে দেখতে পেলো, দেখা গেল তার আগে পরে এটা হতে পারে। যে 3 মাস এটা আমরা স্বাভাবিক হিসাবে ধরে রাখি যে শিশু কান্না থামায় আর চলে গেলে কাঁদে। 9 নম্বরটা দেখো, শ্রেণীতে শিক্ষার্থীরা মনোসংযোগ করতে পারে যদি, শ্রেণীতে শিক্ষার্থীরা মনোসংযোগ করতে পারে যদি শিক্ষক শিক্ষিকারা পাঠদানের সময় শিক্ষার্থীদের ধমক দেন, গল্পের মাধ্যমে পাঠদান করেন, পাঠদানের সময় মজার কথা বলে শিক্ষার্থীদের হাসান। কোনোটি নয়। উত্তর কি হবে? শ্রেণীতে শিক্ষার্থীরা মনোসংযোগ, একাগ্রতার সাথে কোনো কিছু শিখবে। শ্রেণীকক্ষের মূল যে বিষয় যেটা হচ্ছে শিক্ষার্থীদের মনোসংযোগ, অর্থাৎ তাদের মনকে আকর্ষণ করা, তার ফলে কিন্তু পাঠদান সম্ভব হবে। কিন্তু সেখানে মনোসংযোগ করতে পারে যদি শিক্ষক এই কাজগুলো করে থাকেন। কোন কাজগুলো? গল্পের মাধ্যমে পাঠদান করেন, তাহলে শিক্ষার্থীরা মনোসংযোগ করতে পারবে। কারণ গল্প হচ্ছে শিশুদের স্বাভাবিক একটা প্রবৃত্তি যে শোনা, এবং তাতে কিন্তু তারা কিন্তু আগ্রহ বোধ করে, মনোসংযোগ বাড়িয়ে দেয়। আর তার ভিতরে আমরা যদি পাঠদান করি তার ভিতরেই, তাহলে কিন্তু সেটা মনোসংযোগ করতে পার, মনোসংযোগ আকর্ষণ হলো এবং পাঠদানও সম্ভব হলো। নিচের কোনটি সঠিক? আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন। নিয়ন্ত্রিত আবেগ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন। শিখন আবেগ নিরপেক্ষ, আবেগ শিখনে বাধা সৃষ্টি করে। কোনটি সঠিকভাবে প্রয়োজন? নিচের কোনটি সঠিক বলেছে? উত্তর করবে। আবেগ, আবেগ আমাদের কেন প্রয়োজন? শিখন নিয়ন্ত্রিত আবেগ বিশেষ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন। শিখন আবেগ নিরপেক্ষ, আবেগ আহ শিখনে বাধা সৃষ্টি করে। উত্তর কি হবে? উত্তর হবে এ। কারণ কি? আবেগ স্বাভাবিক, আবেগের যে স্বাভাবিক বহিঃপ্রকাশ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন। শিখনের ক্ষেত্রে আমরা যেহেতু মানুষ, তাহলে আমাদের রাগ ভয় দুঃখ ভালোবাসা হিংসা ঘৃণা এগুলো স্বাভাবিকভাবে থাকবে এবং থাকা উচিত। এবং এর যে যদি বহিঃপ্রকাশ আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের শিখন কিন্তু বা আমাদের সঙ্গতি বিধান কিন্তু সহজ হবে। ঠিক আছে? মনে করো যে কোনো শিশু কোনোদিনই হাসে না, কোনোদিনই কাঁদে না, কোনোদিনও কারোর সাথে ঠিকঠাক ভাবে রাগ দেখিয়ে বা দেখা গেল যে তার ভিতরে কোনো ধরনের প্রক্ষোভ নেই বা আবেগ নেই, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যায়। তাহলে আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ যদি ঘটে তাহলে শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন এবং এটা দরকার। 11 নম্বর দেখার আগে একটু দেখে নাও যে
ফাউন্ডেশন ব্যাচ, যেটা আমি বারবার বলছিলাম যে ফাউন্ডেশন ডব্লিউবি টেট 2024 আমাদের শুরু হয়েছে। প্রতিটা মানে সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে, যেখানে আমাদের 16 আগস্ট থেকে ব্যাচ শুরু হয়েছে। ডিউরেশন হচ্ছে 4 মাস, ভ্যালিডিটি 8 মাস। সেক্ষেত্রে তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমরা আহ, পুরো এটা দেখতে পারবে 8 মাস ধরে, এবং ডিউরেশন হচ্ছে 4 মাস। 4 মাসের মধ্যে আমাদের সিলেবাসটুকু কমপ্লিট করানো হবে। তারপরে 11 নম্বর দেখো, প্যাভলোভীয় অনুবর্তনের শক্তিদায়ক উদ্দীপক কখন উপস্থাপন করা হয়? এটা প্যাভলোভীয় অনুবর্তনে শক্তিদায়ক উদ্দীপক কখন উপস্থাপিত করা হবে বা করা হয়? প্রতিক্রিয়া সৃষ্টির সময়, প্রতিক্রিয়া সৃষ্টির কিছুক্ষণ পর, প্রতিক্রিয়া সৃষ্টির দীর্ঘ সময় পরে, প্রতিক্রিয়া সৃষ্টির পূর্বে। প্যাভলোভীয় অনুবর্তনের শক্তিদায়ক উদ্দীপক কোনটি? শক্তিদায়ক উদ্দীপক হচ্ছে খাদ্য। এই খাদ্য কখন উপস্থাপিত করা হয়? উত্তর হবে প্রতিক্রিয়া সৃষ্টির পূর্বে খাদ্য উপস্থাপন করা হতো। দেখো, ভালো করে লক্ষ্য করে দেখবে যে প্যাভলভীয় অনুবর্তনের ক্ষেত্রে আমরা প্রথমে খাবারটা উপস্থাপন করেছিলাম যাতে তার লালাক্ষরণ হয়, এবং আস্তে আস্তে খাবারের আগে আমরা ঘন্টাধ্বনি বাজাতে থাকলাম। ঘন্টাধ্বনির সাথে সাথে আমি আবার খাবার দিয়ে মানে নিয়ে আসলাম। তাহলে ঘন্টাধ্বনি দেখা গেল এরকম করে করার পরে দেখা গেল যে ঘন্টাধ্বনি বাজানোর সাথে সাথে তার লালাক্ষরণ হচ্ছে। তাহলে এই যে লালাক্ষরণটা যেটা হচ্ছে সেটা কিসের প্রভাবে হচ্ছে? খাদ্যের জন্য হচ্ছিল। কিন্তু প্রথমে যদি আমি খাদ্যটার সাথে যদি পরিচয় না করাতাম কুকুরের, অর্থাৎ প্রথমে খাদ্য দিলাম, তারপরে লালাক্ষরণ হলো, তারপর প্রতিদিন ঘন্টাধ্বনি বাজালাম, তারপরে আবার খাদ্য দিলাম, তাহলে ঘন্টাধ্বনি আগে বাজিয়ে যে খাদ্য দিচ্ছি, এটা কিসের জন্য হচ্ছে? যে কুকুরের মানসিক জগতে, মানে কুকুরের ক্ষেত্রে এটা হচ্ছে যে সে ঘন্টাধ্বনি শোনার সাথে সাথে সে এটা মনে করছে যে এবার খাবার আসবে, সুতরাং তার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কিন্তু কিন্তু প্যাভলভি অনুবর্তনে প্রতিক্রিয়া সৃষ্টির পূর্বেই কিন্তু খাবারটা, প্রথম অবস্থায় খাবারটা কখন দেওয়া হয়েছিল? প্রথমেই দেওয়া হয়েছিল শক্তিদায়ক উদ্দীপক, তাই না? প্রতিক্রিয়া সৃষ্টির পর দেওয়া হবে না। প্রতিক্রিয়া সৃষ্টির পর কিন্তু স্কিনারের অপারেন্ট অনুবর্তনে ইঁদুরের পরীক্ষায় প্রতিক্রিয়া সৃষ্টির পর দেওয়া হয়। যে কোনো উচ্চতর প্রাণী খাদ্য গ্রহণ করলে মুখে লালা নিঃসরণ হয়, এমনকি খাদ্য দেখলে, খাদ্যের নাম শুনলেও আমাদের মুখে লালা নিঃসরণ হয়। শারীরবৃত্তীয় ভাষায় এর নাম কি? রেচন ক্রিয়া, স্মরণ ক্রিয়া, পরিপাক ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়া। মানে খাদ্য দেখলে বা খাদ্যের নাম শুনলে লালা নিঃসরণ হয়, এইটা শারীরবৃত্তীয় ভাষায় এটা কি নামে পরিচিত? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে উচ্চতর প্রাণীরা খাদ্য গ্রহণ করলে লালা নিঃসরণ হয়, এটা একটা প্রতিবর্ত শারীরবৃত্তীয় ক্রিয়া। নিচের কোনটি সঠিক নয়? অন্তর্দৃষ্টি নির্ভর করে সক্রিয়তার ওপর, অনুশীলনের ওপর, মানসিক ক্ষমতার ওপর, অভিজ্ঞতার ওপর। নিচের কোনটি সঠিক নয়? অন্তর্দৃষ্টি কিসের ওপর নির্ভর করে? উত্তর করবে সক্রিয়তার ওপর, অনুশীলনের ওপর, মানসিক ক্ষমতার ওপর, অভিজ্ঞতার উপর। ভালো করে লক্ষ্য করে দেখবে, অনুশীলন নিচে অন্তর্দৃষ্টি নির্ভর করে সঠিক নয়। অন্তর্দৃষ্টি নির্ভর করে অনুশীলনের ওপর। এই অনুশীলনের ওপর অন্তর্দৃষ্টি নির্ভর করে না। কিন্তু ব্যক্তির সক্রিয়তার ওপর, মানসিক ক্ষমতার ওপর, অভিজ্ঞতার ওপর, এইগুলোর ওপরে অন্তর্দৃষ্টি নির্ভর করে, কিন্তু অনুশীলনের উপরে নির্ভর করে না। যেমন যান্ত্রিক ভাবে অনুশীলন যদি আমি করি তাহলে অন্তর্দৃষ্টি আসবে কি করে? অন্তর্দৃষ্টিটা কি? অন্তর্দৃষ্টি হচ্ছে কোনো সমস্যার সমাধান হঠাৎ আমাদের মনে যদি উদয় হয়, সমস্যার সমাধান, তাহলে সেক্ষেত্রে আমাদের সেটাকে আমরা বলবো অন্তর্দৃষ্টি। যেমন মনে করো যে তুমি একটা কোনো কিছু সমাধান করার চেষ্টা করছো, কোনো ম্যাথ তুমি সমাধান করার চেষ্টা করছো, তুমি পারছো না, দেখা গেল যে তুমি চেষ্টা করেও পারলে না, কিন্তু তুমি তুমি সক্রিয় সক্রিয় থাকলে, মানসিক ক্ষমতা থাকলো এবং অভিজ্ঞতাও রয়েছে, কিন্তু তুমি ম্যাথটা ঠিকঠাক ভাবে সমাধান করতে পারছো না, এবং হঠাৎ এক সময় অন্য কাজ করার সময় সেই
সমাধান এইভাবে করলে ভালো হতো, এই চিন্তাটা তোমার মনে হঠাৎ করে উদয় হলো। এটাকে বলা হচ্ছে যে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি বারবার অনুশীলন করলে হবে না। মনে করো যে তুমি একই ভুল বারবার বারবার করে যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না তোমার মানসিক সক্রিয়তা, অভিজ্ঞতা, সক্রিয়তা থাকবে। এবং এটা হঠাৎ হয়, এটাকে অন্তর্দৃষ্টি বলা হয়। একজন শিক্ষক শিক্ষার্থীদের সবসময় সাহায্য করেন যাতে তারা কোনো বিষয়ে অর্জিত জ্ঞান এর সঙ্গে, অর্জিত বিষয়ের জ্ঞানের সঙ্গে অন্য বিষয়ের সম্পর্ক তৈরি করতে পারে। এই ব্যবস্থা সাহায্য করে কিসের উপরে? একজন শিক্ষক শিক্ষার্থীদের সবসময় সাহায্য করেন যাতে তারা অর্জিত জ্ঞান এবং এর সাথে অন্য বিষয়ের সম্পর্ক তৈরি করে একটা জ্ঞান নির্মাণ করতে পারে। অর্থাৎ এক বিষয়ের সাথে যে জ্ঞান, মানে একটা বিষয়ের জ্ঞান অন্য বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত করে, রিলেট করে করে যেভাবে আমরা স্টাডি করার চেষ্টা করি, সেইভাবে করে একজন শিক্ষক শিক্ষার্থীদের দেখাতে সবসময় সাহায্য করেন। এটা কি ধরনের সঞ্চালন? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে অনুবন্ধ ও জ্ঞানের সঞ্চালনে এটা হবে। অনুবন্ধ মানে হচ্ছে যেটা হচ্ছে অনুবন্ধন করে পড়ানো, অর্থাৎ এক বিষয়ের জ্ঞান অন্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত করে, এবং জ্ঞানের সঞ্চালন অর্থাৎ এক বিষয়ের জ্ঞান আরেক বিষয়ের সাথে মানে সঞ্চালনে সাহায্য করে। তারপরে দেখো, ছাত্রছাত্রীদের বাড়ির কাজ পরীক্ষা করার সহজতম উপায় কোনটি? ছাত্রছাত্রীদের বাড়ির কাজ পরীক্ষা করার সবচেয়ে সহজতম উপায় কোনটি হবে? ক্লাসের মেধাবী ছাত্রছাত্রীদের ওই কাজ বন্টন করে দেওয়া, দলগতভাবে ক্লাসের মধ্যে উত্তরগুলি পরীক্ষার ব্যবস্থা করা, নমুনা উত্তরের সঙ্গে মিলিয়ে সেগুলো পরীক্ষা করা। দেখো, ভালো করে লক্ষ্য করবে, বাড়ির কাজের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যেটার দেখা যায় যে অন্য কারোর হেল্প নিয়ে, বা অনেক ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী নিজেরাও করে নিয়ে আসে, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা নিজেরাই চেষ্টা করবেন সেগুলোকে নিয়মিতভাবে পরীক্ষা করার। কারণ দলগতভাবে দিলে একটা ব্যক্তিগত বন্ধুত্ব প্রভাব থাকে, নমুনা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখলে খুবই যান্ত্রিক হয়, এবং ভুল তো ভুল, কিন্তু সে যে কতটা সঠিক করেছে এবং কতটা ভুল করেছে সেটা শিক্ষকরাই একমাত্র বুঝতে পারবে। সেক্ষেত্রে আমাদের উত্তর ডি হবে, যে শিক্ষক শিক্ষিকারা নিজেদের দ্বারাই সেগুলো নিয়মিতভাবে পরীক্ষা করা। শেখার কনস্ট্রাকটিভিস্ট দৃষ্টিভঙ্গি প্রস্তাব করে যে শিশুরা তাদের নিজস্ব জ্ঞানের কোনো ভূমিকা পালন করে না, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের উপর নির্ভরশীল। সক্রিয় ভূমিকা পালন করা শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভরশীল। কোনটি হবে? শেখার কনস্ট্রাকটিভিস্ট দৃষ্টিভঙ্গি প্রস্তাব করে, মানে নির্মাণবাদ যেটা প্রস্তাব করে সেটি কি? দেখো, ভালো করে লক্ষ্য করবে যে নির্মিতিবাদের মূল কথা হচ্ছে যে আমাদের সক্রিয় ভাবে একটা সক্রিয়তা সৃষ্টি করা, অর্থাৎ সক্রিয় ভাবে সে তার জ্ঞান নির্মাণ করবে, তাই না? তাহলে এটা সক্রিয় ভূমিকা পালন করা, এটা হচ্ছে একটা কোনো একটা বিষয়ে শেখার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করা, কোনো একটা অনুষ্ঠান বা সাংস্কৃতিক পরিমণ্ডলে অভিযোজনের সক্রিয় ভূমিকা পালন করা, এগুলো হচ্ছে কনস্ট্রাকটিভ দৃষ্টিভঙ্গি প্রস্তাব করে। 17 নম্বর দেখো, নিচের কোনটি শিক্ষকের মানসিক স্বাস্থ্যকে সর্বোৎকৃষ্টভাবে ব্যাখ্যা করে? শিক্ষকের মানসিক স্বাস্থ্যকে সর্বোৎকৃষ্টভাবে ব্যাখ্যা করবে কোনটি? ভালো করে লক্ষ্য করো যে নিচের কোনটি শিক্ষকের মানসিক স্বাস্থ্যকে সর্বোৎকৃষ্টভাবে ব্যাখ্যা করবে? কোন রকম অসন্তুষ্টির কারণ না ঘটিয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলিকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো তার ক্লাস এবং ক্লাসের বাইরে, শ্রেণী অর্থাৎ শ্রেণীর বাইরে বিভিন্ন ভাবে রয়েছে সমস্যাগুলো, সেগুলো সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করবেন কোন রকম অসন্তুষ্টির কারণ না ঘটিয়ে। 18 নম্বরটা দেখো, অভিযোজন প্রক্রিয়া শুরু হয় মানসিক চাপের মধ্য দিয়ে, মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার পর সচেষ্টতার ফলে, চাহিদার ফলে। অভিযোজন প্রক্রিয়া কখন শুরু হয়? অভিযোজন প্রক্রিয়া শুরু হয় কখন?
কোনো নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা, নতুন পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, এটাকে আমরা যদি অভিযোজন বলি তাহলে সেটা কখন শুরু হয়? সেটা কখন শুরু হয়? উত্তর কি হবে? উত্তর হবে চাহিদার ফলে আমাদের কিন্তু অভিযোজন প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ আমরা চাহিদা হচ্ছে যে আমি এই জায়গাটায় বা এই পরিস্থিতিতে আমি মানিয়ে নেব, বা আমাকে সুস্থ থাকতে হবে, বা আমাকে মানিয়ে নিতে হবে, বা সবার সাথে আমাকে মিশতে হবে। এই চাহিদার ফলে অভিযোজন প্রক্রিয়া কিন্তু শুরু হয়, অর্থাৎ সেই পরিস্থিতিকে নিজের মতো করে মানিয়ে নেওয়া। চেতন, প্রাকচেতন, অবচেতন এই তিনটি ধারণার সঙ্গে কে যুক্ত? মনের তিনখানা অবস্থা। কোন এক মনোবিদ বলেছিলেন চেতন, প্রাকচেতন এবং অবচেতন। সর্বনিম্ন স্তরে থাকে অবচেতন, তারপরে প্রাকচেতন, এবং একদম উপরের স্তরে চেতন, যেটা আমরা সবসময় মনোযোগ দিয়ে থাকি। তাহলে মনের তিনটি স্তরের কথা, তিনটি অবস্থানের কথা বলেছিলেন কোন মনোবিদ? প্রাকচেতন, চেতন, প্রাকচেতন, অবচেতন এই তিনটি ধারণার সাথে যুক্ত হচ্ছে সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড চেতন, প্রাকচেতন, অবচেতন এই তিনটি ধারণার সাথে যুক্ত। 20 নম্বর দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্য কি? প্রাথমিক শিক্ষার প্রসার, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রাথমিক শিক্ষার ত্রুটি দূর করা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ন্যূনতম ক্ষতিপূরণ করা। অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্য কি? 1986 সালে জাতীয় শিক্ষানীতির গুরুত্বপূর্ণ দিক ছিল নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ড। এই অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্য কোনটি? অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন করা। কারণ ভারতবর্ষের অনেক জায়গায় দেখা গেছে যে প্রাথমিক শিক্ষা স্তরের প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, পরিকাঠামো থেকে শুরু করে পড়াশোনার মান এবং শিক্ষা উপকরণের মান খুবই নিম্নমানের। কোনো 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 জায়গায় দেখা গেছে যে বিদ্যালয় থাকলেও সঠিকভাবে স্বাস্থ্য সচেতনতা কোনো ব্যাপার নেই, বা স্বাস্থ্য সম্মতভাবে কোনো পরিবেশ নেই। আবার দেখা গেল যে বিদ্যালয় খাতা কলমে থাকলেও সেখানে কোনো বিল্ডিং নেই। আবার দেখা গেল যে বিদ্যালয় সেখানে থাকলেও সেখানে কোনো টিচার নেই। এরকম পরিস্থিতি থেকে উন্নতির জন্য, এরকম পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য এই অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ঘটায়। অপারেশন ব্ল্যাকবোর্ডের এটা প্রধান উদ্দেশ্য। শক্তিশালী উদ্দীপক কেবল, উদ্দীপকের ক্ষেত্রে আমরা শিখনের এটা একটা চ্যাপ্টার যেখানে বলা হচ্ছে যে শক্তিশালী উদ্দীপক। আমরা শক্তিশালী উদ্দীপকের ক্ষেত্রে স্কিনারের কথা মনে করতে পারি, যে স্কিনার অপারেন্ট অনুবর্তন টাইপ 2 শিখনের ক্ষেত্রে বা অপারেন্ট অনুবর্তনের ক্ষেত্রে কি বলা হয়েছিল, যে শক্তিশালী উদ্দীপক কিরকম হতে পারে? ধনাত্মক নাকি ঋণাত্মক, নাকি ধনাত্মক ঋণাত্মক উভয় ধরনের হতে পারে? শক্তিশালী উদ্দীপক কেমন হতে পারে? উত্তর হবে দেখো, শক্তিশালী উদ্দীপক ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার হতে পারে। শক্তিশালী উদ্দীপক ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার হতে পারে। 22 নম্বর দেখো, একটি শিশু তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ করার পর পড়া ছেড়ে দিয়েছে। অপর একটি শিশু চতুর্থ শ্রেণীতে দুবার উত্তীর্ণ হতে পারেনি। একে কি বলা হবে? একজন পড়া ছেড়ে দিয়েছে, আরেকজন উত্তীর্ণ হতে পারেনি, কি হবে? ভালো করে লক্ষ্য করে দেখবে, প্রথম প্রথম প্রথমটাকে বলা হবে পাঠ ত্যাগী। প্রথমটা হচ্ছে পাঠ ত্যাগী, অর্থাৎ পাঠ ত্যাগ করে দিয়েছে। আর দ্বিতীয়টিকে বলা হবে অনুন্নয়ন, অর্থাৎ উন্ন তার উন্নতি হয়নি। পড়া ছেড়ে দেওয়াকে পাঠ ত্যাগী, এবং একই ক্লাসে বারবার থেকে যাওয়াকে অনুন্নয়ন বলা হয়। 23 নম্বর দেখো, যে শিক্ষক বা শিক্ষিকা ছোট শিশুদের শিক্ষাদান কাজে নিযুক্ত থাকবেন তাকে কোন বিষয়টির ওপর সব থেকে বেশি নজর দিতে হবে? ছোট শিশুদের শেখানোর ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা কোন দিকটার উপরে সবচেয়ে বেশি নজর দেবেন? শিশুদের ভাষা শেখার দিকে, শিশুর লেখা শেখার দিকে, শিশুর কৌতূহলকে পরিপূর্ণ চেষ্টা করার দিকে, কোনটি?
উত্তর হবে উপরের সবকটি, অর্থাৎ সব দিকে তিনি চেষ্টা করবেন, যেদিকে শিশু আগ্রহ বেশি দেখাবে সেদিকেও চেষ্টা করবেন, অন্য দিকগুলো চেষ্টা করবেন। 24 নম্বর দেখো, ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি? ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি? উত্তর কি হবে? দেখো উত্তর হবে কোঠারি কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন 1964-66 সালে গঠিত হয়েছিল। ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে, কথাটি কোন কমিশনে বলা হয়েছিল? কোন কমিশনে বলা হয়েছিল ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে? উত্তর হবে দেখো কোঠারি কমিশন। কোঠারি কমিশনে বলা হয়েছিল ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে। কমন স্কুলের কথা বলা হয়েছে কোন কমিশনে? কমন স্কুলের কথা কোন কমিশনে বলা হয়েছে, যেখানে সমস্ত উচ্চ নিচু শ্রেণী এবং গরিব ধনী শিক্ষার্থীরা শিখতে পারবে? কমন স্কুলের কথা বলা হয়েছে কোন কমিশনে? উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে কোঠারি কমিশন। কবে গঠিত হয়েছিল? 1964-66 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। কমন স্কুলের কথা বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশনে। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? নবোদয় বিদ্যালয়ের অপর নাম হচ্ছে পেস সেটিং স্কুল। উত্তর কি হবে? পেস সেটিং স্কুল হচ্ছে নবোদয় বিদ্যালয়ের অপর নাম। অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য কি? অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয় পরিষ্কার করা, বয়স্ক শিক্ষার প্রসার, প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন করা। কোনটি হবে? উত্তর হবে প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন করা অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্য। আমাদের ফাউন্ডেশন ব্যাচ 2024 স্টেট শুরু হয়েছে, যারা জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। এবং আমাদের যে আজকে আলোচনা যেটা করলাম সিডিপির ক্ষেত্রে অনেকগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী ক্লাসে আরো নতুন নতুন কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করব, অ্যানালাইসিস করব। আস্তে আস্তে আমরা কঠিনের দিকে এগিয়ে যাব। এখন মনে হচ্ছে যে অনেকগুলো সহজ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আস্তে আস্তে আমরা ধীরে ধীরে একটা লেভেলের দিকে আমরা অগ্রসর হব। সবাই অবশ্যই যে টাইমে আমাদের ক্লাসটা চালু হয় সেখানে অবশ্যই তোমরা জয়েন করে যাবে। এবং তাছাড়া আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো, সেখানেও কিন্তু কনসেপচুয়াল বিভিন্ন ধরনের ক্লাস করানো হচ্ছে। চলো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, কারণ 2024-এর টেটের সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু প্রস্তুতি নিয়ে রাখা দরকার।